বসিয়ে টি শার্ট খুলতেই আমি আর মামি আটকে উঠি। সারা শরীরে বেল্টের দাগ পড়ে আছে, চামড়া ফেটে রক্ত বের হয়ে আছে। মামা মামিকে ডেকে ডাক্তারকে কল করতে বলে। মামি ভাইয়াকে শুইয়ে দিয়ে মাথায় পানি দিতে গেলে ভাইয়া শোয়া থেকে উঠে বসে, আমাদের দিকে তাকিয়ে বলে, আমার কারো যত্ন লাগবে না। আমি মরে গেলেও কেউ আমার শরীরে হাত দেবে না। তোমরা যাও এখান থেকে। রিফাত বাবা, তোর শরীর অনেক জ্বর, এমন করে না। আমার এই অবস্থা তো তোমার স্বামী করেছে। কই, যখন আমাকে মারছিল তখন তো তোমার আমাকে ধরতে আসোনি। এখনো আমার কাউকে লাগবে না। আমি নিজের কাজ নিজে করতে শিখে গেছি, কাউকে লাগবে না আমার। আমার কথা শুনে আব্বু আম্মু মাথা নিচু করে আছে। কিছু সময় পর ডক্টর আসলে আমি তাকে তাড়িয়ে দেই। আব্বু আম্মু মন খারাপ করে আমার রুম থেকে চলে যেতে বাধ্য হয়। অর্পাও চলে যায়। আমি ওয়াশরুমে এসে কিছু সময় মাথায় পানি দেই। হেঁটে রুমে আসার শক্তিটুকুও পাচ্ছি না। হঠাৎ সেন্সলেস হয়ে ওয়াশরুমে পড়ে যাই। এখন কেমন লাগছে তোর বাবা? ভালো। তুই কেন এমন করিস বল? আমি কিছু করিনি, ভুল করে বল গিয়ে লেগেছে, ইচ্ছে করে মারিনি। অর্পা তো ওখানেই ছিল। বল ভাইয়া মারেনি মামি, আমার হাত ফসকে লেগেছে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ভাইয়া বলেছে তোমাকে আমার কথা না বলতে। অর্পার কথা শুনে আব্বু আম্মু আমার দিকে অপরাধীর চোখে তাকিয়ে আছে। আম্মুর চোখে পানি টলমল করছে। আম্মু আমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে, কিন্তু আমি হাত সরিয়ে রেখেছি। আমি আর কখনো তোমাদের থেকে ভালোবাসা পাওয়ার জন্য তাকিয়ে থাকবো না। আমার কাউকে আর প্রয়োজন নেই। এভাবেই কেটে যায় আরো 5 বছর। গতকাল এসএসসি এক্সামের রেজাল্ট দিয়েছে। আমি সব সাবজেক্টে ফেল করেছি, আর অর্পা জিপিএ 5 পেয়েছে। আমি পাশ করব কি করে? আমি যে সকল পরীক্ষায় সাদা খাতা জমা দিয়েছি, আব্বু আম্মুর দুজনের স্বপ্ন অর্পাকে নিয়ে। আমার থেকে তারা কিছুই আশা করে না। আমি ভাবতেও লজ্জা করছে, তুই আমাদের ছেলে, যখন যা প্রয়োজন হয়েছে তাই দিয়েছি, তুই কিভাবে ফেল করতে পারলি? ফেল করবে না কি করবে? সারাদিন মোবাইল নিয়ে বসে থাকলে। এক্সামের আগের দিন রাতে মোবাইলে গেমস খেলে, ইচ্ছে করছে মোবাইলটা অছর দিয়ে ভেঙে ফেলি। আমি কি তোমাদের টাকা দিয়ে মোবাইল কিনেছি নাকি যে ভেঙে ফেলবে? টিউশনি করিয়ে টাকা জমিয়ে নিজের টাকা দিয়ে মোবাইল কিনেছি। আবার মুখে মুখে কথা বলে। মোবাইল নিজের টাকা দিয়ে কিনে নেতা হয়ে গেছে? কার টাকায় খাচ্ছ? আর এই যে পোশাক পরে আছো, কার টাকা দিয়ে? জন্মে দিয়েছো কেন তাহলে? যদি আমাকে খাওয়াতেই তোমাদের এতই সমস্যা হয়ে থাকে, তাহলে বলো, বাসা থেকে বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, কিছু হলেই তো এই কথা, বাসা থেকে বের হয়ে যাবে। বাদ দাও না মামি, আবার সামনের বার এক্সাম দিবে, তখন দেখবে পাশ করবে। আমি আর পড়বো না। তুই তোর মামা মামির স্বপ্ন, তোকে নিয়ে তাদের সকল স্বপ্ন, তুই পড়লেই হবে। আমি পড়বো আর কখন? বলেই বাসা থেকে বের হয়ে যাই। শুনলে তোমার ছেলে কথা, এখন এতটা বেয়াদব হয়ে গেছে, আমার একটা কথাও শুনে না। কিছু বললে মুখে মুখে তর্ক করে। আমার কথা শুনে মনে হয় শোনে। এলাকার বখাটে ছেলেদের সাথে মিশে ওদের মতোই হয়েছে। চায়ের দোকানে বসে সিগারেট খায় তোমার ছেলে। কোন পাপ যে করেছিলাম, এমন ছেলে আমাদের কপালে জুটেছে। বলেছিলাম ছোট থাকতেই শাসন করে রাখতে, শুনেছিলে আমার কথা? এখন সহ্য করো এসব। বাসা থেকে বের হয়ে বন্ধুদের সাথে পাড়ার মোড়ে চায়ের দোকানে বসে সিগারেট খাচ্ছি। বেশি কিছু সময় আড্ডা দিয়ে সিগারেট নিয়ে কেটে যায়। সন্ধ্যার কিছু সময় আগে উঠে বাসার দিকে হাঁটতে থাকি। হঠাৎ একটা মেয়ে দৌড়ে এসে আমার সামনে দাঁড়ায়, হাঁপাতে হাঁপাতে বলে, আশেপাশে কোনো মিষ্টির দোকান আছে? মিষ্টির জন্য এমন দৌড়াচ্ছেন? আসলে আমি লো সুগার পেশেন্ট, এখন সুগার ডাউন হয়ে গেছে, সাথে করে মেডিসিন নিয়ে আসিনি, তাই মিষ্টি জাতীয় কিছু খুব প্রয়োজন। আমি পকেট থেকে চকলেট বের করে দিয়ে জিজ্ঞেস করি, এটা চলবে কিনা? চলবে মানে? দৌড়বে বলেই আমি ছেলেটার হাত থেকে চকলেট নিয়ে দ্রুত খেয়ে ফেলি। এখন কিছুটা সুস্থ ফিল করছি। ছেলেটার দিকে তাকিয়ে দেখি আমার দিকেই তাকিয়ে আছে। আমি ছেলেটাকে বলি, কামিং সুন এভরিওয়ান টুমরো, টাটা। সরি, আপনাকে না দিয়েই খেয়ে ফেললাম। ইটস ওকে। এখন বেটার ফিল করছেন? অনেকটা। আপনার নামটাই তো জানা হলো না। আমি রিফাত। আর আপনি? আমি আশা। কিছুটা সামনেই আমার বাসা। এবার ইন্টারে অ্যাডমিট হব। আচ্ছা চলুন আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি একাই যেতে পারবো, আপনাকে আর কষ্ট দিতে চাই না। এখানে কষ্টের কিছু নেই, রাস্তাঘাটে অনেক বাজে ছেলেরা ঘোরাফেরা করে। চলুন তো, আমি আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। অতঃপর আশাকে নিয়ে হাঁটতে থাকে। টুকটাক কথা বলছি দুজন।
আচ্ছা, আপনাকে তো এর আগে কখনো এই এলাকায় দেখিনি। 3 দিন আগেই এখানে এসেছি। আব্বু পুলিশ অফিসার হওয়ায় প্রতি বছরই আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, আব্বুর ট্রান্সফারের জন্য আর কি। বুঝলাম। আচ্ছা, আমরা তো সমবয়সী, তুমি করে বলতে পারি না? একবার যখন দেখা হয়েছে আবার হবে, আর এক দেখাতেই এতটা আপন হওয়া ঠিক নয়। জানেন তো, যে জিনিস যত তাড়াতাড়ি পাওয়া যায় সেটা তত তাড়াতাড়ি আবার হারিয়েও যায়। আর দেরি করে পেলে কি হয় শুনি? হারানোর সম্ভাবনা খুব কম থাকে। আমার বাসায় চলে এসেছি। আচ্ছা, আপনার নাম্বারটা বা ফেসবুক আইডির নামটা কি জানতে পারি? ফেসবুক নাম আশা রহমান, একটা বিড়ালের ছবি দেওয়া। বলেই আশা হাসতে হাসতে চলে যায়। আবার সেখানেই দাঁড়িয়ে ফেসবুকে লগ ইন করি। কিছু সময় খোঁজার পরে পেয়ে যাই। তারপর রিকোয়েস্ট দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি। সে কখন থেকে রিফাত ভাইয়ের জন্য অপেক্ষা করছি, রাগ করে বাসা থেকে বের হয়ে গেল। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখি রিফাত ভাই এসেছে। কোথায় ছিলে তুমি এত সময়? সে কখন থেকে অপেক্ষা করছি। আমি বলেছি যে তোকে আমার জন্য অপেক্ষা করতে। ন্যাকামি গিয়ে তোর মা মামির সাথে গিয়ে কর। হ্যাঁ, আমার সাথে ন্যাকামি করতে আসবি না। তুমি আমার সাথে এমন করে কেন কথা বলো? আমি কি করেছি তোমার সাথে? যদি কোনো ভুল করি বলো, আমি সূত্রে নিচ্ছি। তুই কিচ্ছু করিসনি। সামনে থেকে শর্ত, রুমে যাব। বলে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে যায়। আমি রিফাত ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে আছি। মামি এসে আমার কাঁধে হাত রাখে। কতবার বলেছি ওকে বেশি সম্মান দেখাতে যাস না। এখন অপমানিত হয়ে ভালো লাগছে তো? এখানে অপমানের কি হলো মামি? রেগে আছে তাই এমন করেছে। রাগ কমলে দেখবে ঠিক হয়ে যাবে। ছেলেটাকে মানুষ করতে পারলাম না, দিন দিন আরো বেশি নষ্ট হয়ে যাচ্ছে। রিফাত ভাই মোটেও নষ্ট হয়নি, দেখবে তোমাদের সব কথা শুনবে। সে আশাই করে বালি। আচ্ছা, তুই রুমে গিয়ে রেস্ট কর। আমি ঠিক আছে বলে রুমে এসে শুয়ে পড়ি। রুমে বসে বসে ভাবছি অর্পাকে কি করে কষ্ট দেওয়া যায়। আমি ওর জন্য সব হারিয়েছি। আমি যেমন আমার আব্বু আম্মুর ভালোবাসা পাবার জন্য ছটফট করেছি, তাকেও তাই করাবো। তোর সাথে ভালোবাসার অভিনয় করে তোর মন ভাঙার পর বুঝতে পারবি কারো থেকে ভালোবাসা পাওয়ার আশা নষ্ট হলেই কেমন লাগে। এখনো কিছুই বলবো না, তাহলে তোর সন্দেহ হবে। ধীরে ধীরে তোর কাছে যাব, আর তারপর তোর কি হাল করে আমি দেখবি। এভাবেই কাটতে থাকে দিন। অর্বার সাথে এখন আর খারাপ ব্যবহার করি না। আশার সাথে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছে। আমরা এখন রোজই রাতে মোবাইলে কথা বলি। বিকেলে রুমে এসে বসে আছি, আশার সাথে কথা বলছি। হঠাৎ দরজা খোলার শব্দে কল কেটে দরজার দিকে তাকিয়ে দেখি অর্পা। আরে তুই আয়, বস এখানে। আমি বসতে বসতে বলি, রুমে একা একা কি করছো? চলো না কোথাও থেকে ঘুরে আসি। ঠিক আছে, তাহলে গিয়ে আমার পছন্দের রঙের একটা শাড়ি পরে নে। ঠিক আছে যাচ্ছি, তুমিও পাঞ্জাবি পরো। আমি ঠিক আছে বলতেই অর্পা চলে যায়। এই তো আমার শিকার হবার জন্য রেডি হয়ে গিয়েছিস। আর কিছুদিন পর তোকে প্রপোজ করব, আর যখন বিয়ের কথা হবে তখন দেখবি আমার খেলা। কিছু সময় পর দুজনে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে চলে আসি ঘুরতে। পার্কে পাশাপাশি হাঁটছি দুজন। তোমাকে আর আমাকে এখন যে কেউ দেখলে কাপল ভাববে, তাই না? দুজনে ম্যাচিং করে ড্রেস পরেছি, ভাবাটা স্বাভাবিক। শুধু কি ঘুরিয়েই বাসায় নিয়ে যাবে? কিছু খাওয়াবে না? কি খাবি বল? আপাতত ফুচকা খাওয়ালেই চলবে। অর্পাকে নিয়ে চলে আসি ফুচকার দোকানে। দুজন 2 প্লেট ফুচকা খেয়ে বিল দিয়ে আরো কিছু সময় ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। তারপর যে যার রুমে চলে যাই। রুমে এসে চেঞ্জ করে ব্যালকনিতে চলে আসি। তারপর আশাকে কল করি। সেই বিকালে কিছু না বলে কল কাটলে, আর এখন কল করার সময় হলো? আমি রাগ করেছি, কথা বলবো না তোমার সাথে। আম্মুর সাথে একটা কাজে বাইরে গিয়েছিলাম, আর না বলে কল কাটার জন্য সরি। সেটা আমাকে বললে হতো না। আচ্ছা বাদ দাও, কি করছো এখন? এই তো ব্যালকনিতে বসে বসে তোমার সাথে কথা বলছি। তুমি কি করছো? আমিও সেম। আচ্ছা কাল দেখা করবে? কখন কোথায় আসতে হবে বলো। তোমার পছন্দের জায়গায় বিকাল 4টা। আমি ঠিক আছে বলে আরো কিছু সময় কথা বলে কল কেটে রুমে এসে বসে থাকি। পরের দিন আশার সাথে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে
বাসায় চলে আসি। আমার দিনগুলো খুব হাসি আনন্দে কাটতে থাকে। এখন রিফাত ভাই আমার সাথে খুব ভালোভাবে কথা বলে, আমাকে ভালোবাসে, সেটা আমি ওর ব্যবহারেই বুঝতে পারি। হয়তো বুঝতে চেয়েও পারছে না। আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি রিফাত ভাই, তোমার মুখ থেকে শোনার অপেক্ষায় রইলাম। ইস, কি লজ্জা, নিজে নিজের হবু বয়ফ্রেন্ডের থেকে ভালোবাসে শোনার জন্য অপেক্ষা করার কথা বলছি। আজকেই অর্পাকে ভালোবাসি বলবো বলে ঠিক করেছি। যেমন ভাবনা তেমন কাজ। সন্ধ্যায় অর্পাকে ছাদে ডাকি। এই সন্ধ্যায় ছাদে আসতে বললে যে? তোকে কিছু বলার আছে তাই। রুমেই তো বলতে পারতে। আচ্ছা, এখন বলো। আমি জানি না তুই আমার কথাটা কিভাবে নিবি, বাট আমি এখন যা বলবো আমার মনের সত্যি কথাগুলোই বলবো। আচ্ছা বলো তুমি। রিফাত ভাই আমার সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। আমি তো হা করে আছি। রিফাত ভাই বলতে শুরু করে। অর্পা, আমি কোনো কবি নই, তাই কবিতার ভাষায় বলতে পারছি না। আমি কোনো সাহিত্যক নই যে সাহিত্যের ভাষায় আমার মনের কথাগুলো প্রকাশ করব। আমি কোনো সম্রাট শাহজাহান নয় যে তোর জন্য তাজমহল তৈরি করে আমার ভালোবাসার কথা প্রকাশ করব। আমি একজন সাধারণ মানুষ, আর তাই সাধারণভাবেই বলছি আমি তোকে ভালোবাসি। কবে যে তুই আমার মনে বাসা বেঁধে ফেলেছিস আমি বুঝতেই পারলাম না। তুই কি আমাকে সারা জীবন তোর হাতটা ধরার পারমিশন দিবি? আমি রিফাত ভাইয়ের সামনে বসে ওর হাতে হাত রাখি, ওর চোখের দিকে তাকিয়ে বলতে থাকি, ভালোবাসা কি আমি সেটা জানি না, তবে কাউকে সারাক্ষণ দেখতে চাওয়ার নাম যদি হয় ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসি। যদি কারো কণ্ঠে নিজের নাম শুনতে ইচ্ছা করে বারবার, তাহলে আমি তোমাকে ভালোবাসি। ঘুরে ফিরে বারবার কারো আশেপাশে থাকার নাম যদি হয় ভালোবাসা, তাহলে আমি তোমাকে ভালোবাসি। বলেই অর্পা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমার কি হয়ে গেল বুঝতে পারলাম না। অর্পার ছোঁয়ায় আরও বেশ কিছু সময় দুজন এভাবে বসে থেকে তারপর নিচে এসে যে যার রুমে চলে আসি। আর এভাবেই খুব আনন্দে কেটে যায় আমাদের দিনগুলো। অর্পা আর আশাকে নিয়ে খুব ভালোই আছি। আশাকে এখনো ভালোবাসি বলেনি, আশাই আমার ভালোবাসা, আর অর্পা আমার প্রতিশোধের অংশ মাত্র। আর কিছু সময় আগে কি কথা হলো তাতে শুনেছেন। আর ব্যালকনিতে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। একটু আগেই ঘুম ভেঙে যায়। হাঁটুতে থুতনি রেখে দু পা জড়িয়ে ধরে বসে কান্না করছি। আমাকে ভুল বুঝে দিলে তুমি অপবাদ করছো, অবহেলা নিজের ইচ্ছা মতো। আমিও মেনে নিলাম আমার অপরাধ। জীবনের সব চাওয়া পাওয়াগুলো এক পলকে বদলে দিলে। এই বিরহের প্রহর কি কখনো কাটবে আমার? তুমি কি সব ভুলে আমার কাছে এসে আবার ভালোবাসি বলবে, নাকি সারা জীবন এইভাবেই অবহেলা করে যাবে? বেদনা বুকে নিয়ে কতদিন বাঁচবো আমি? তোমাকে আমি নিজের এত কাছে পেয়েও তোমার ভালোবাসা পাবো না। এই কষ্ট আমি কি করে সইবো বলতে পারো? আমার মনে যে প্রদীপ জ্বলেছিলাম, সেই আলোতে আমি একা থেকে যাব, এটা কখনো ভাবিনি রিফাত। জানি জোর করে কোনোদিনও ভালোবাসা হয় না, আর যদি হয় সেই ভালোবাসা কারো কপালে সয় না। জোর করে ভালোবাসা হয় না যে কারো রেখে যাওয়া স্মৃতিগুলো কেন মন থেকে মুছে ফেলা যায় না? এত কাছাকাছি থেকেও তোমার ছোঁয়া পাবো না। সারা জীবন তোমার আড়ালে মনে মনে কেঁদে যাব তোমার স্মৃতিগুলো মনে করে। এমন কপাল দিল বিধাতা আমায়। যাকে বেশি ভালোবাসি সেই আমাকে ভুল বোঝে, আমাকে ছেড়ে চলে যায়। অর্পাকে কষ্ট দেওয়ার পর থেকে কেন জানি কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না। তবে কি আমি অর্পার সাথে ভালোবাসার অভিনয় করতে করতে ওকে ভালোবেসে ফেলেছি? কিন্তু আমি তো ওকে ঘৃণা করি। তাহলে কেন আমার এমন মনে হচ্ছে? আমার ভাবনায় ছেদ পড়ে। মোবাইলে রিংটনটা বেজে উঠল। মোবাইল হাতে নিয়ে দেখি আশা কল করেছে। কি স্যার, আমার কথা কি মনে নেই নাকি? আজ সারাদিনে একবারও কল করলেন আছে? বাসায় একটু ঝামেলা হয়েছিল, তাই আমি একটু পরে তোমাকে কল করতাম। হয়েছে, আর ঠপ দিতে হবে না। আচ্ছা আসো না, কোথা থেকে ঘুরে আসি। ঠিক আছে, তুমি রেডি হয়ে বাসা থেকে বের হও, আমি আসছি। বলেই কল কেটে একটা টি শার্ট আর প্যান্ট পরে বাসা থেকে বের হতে গেলেই আব্বু পিছন থেকে ডাক দেয়। রিফাত, এখানে এসো তো, তোমার সাথে কিছু কথা আছে। এখন শুনতে পারবো না, একটা কাজ আছে, এসে তারপর শুনবো। কি এমন কাজ তোমার যে আমার কথা শোনার সময় নেই? সারাদিন ঘোরাঘুরি ছাড়া আর কি করো তুমি? এই প্রশ্নটা যদি 15 বছর আগে করতেন তাহলে হয়তো আমি এমন হতাম না। তখন যদি আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলতেন কেন আমি বেয়াদবি করছি, কেন আমি আপনাদের কথা শুনি না, তাহলে হয়তো আজকে আমি মানুষের মতো মানুষ হতাম। অনেক লেট করে ফেলেছেন।
নিচে আসার জন্য সিঁড়ির কাছে আসতেই